আমাকে যে স্টেশনে নামতে হবে সেই স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরও ২ প্রবেশ যেতে হবে গন্তব্যে পৌঁছানোর জন্য। কিন্তু সেই পথে যানবাহন বলতে কিছু নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল, অন্য সময়ে বালির স্তূপ। বর্ষাকালে খেয়া নৌকো ছাড়া পার হওয়া কঠিন। কিন্তু উপায় নেই, কোর্টের কাজ। এই ৪ মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গায়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সে ডুব মেরেছে, কোথাও হয়তো পাওয়াই যাবে না তাকে। তা যদি হয়, তাহলে তার বাড়ির দরজায় নোটিশ টানিয়ে দিয়ে আসতে হবে। মোট কথা, যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচামাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর আল, হাতখানেক চওড়া। সার্কাসের খেলায় সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, সেরকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি চোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা এই যে এখনো যথেষ্ট আলো রয়েছে, চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে। সাহস করে সামনে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল দুটো নয়, একটা মাত্র খাল। খেয়া নৌকোর ব্যবস্থা নেই। সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে। ২ হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। মাইলখানেক পথ পার হয়ে পুবাইগাঁয়ে হাজির হলাম। ছোট গ্রাম, একটা দোকান আর গোটা ১০ চালা ঘর, এই গ্রামের সীমানা। কপাল ভালোই বলতে হবে, সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। তার কাছে খোঁজ করতেই বাজখায় আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিত পাবন জানা। মশায়ের কি প্রয়োজন? প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাগ করে পরিচয়ই দিত না। কাজ শেষ করে তাকে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর একদৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। দাঁড়াতে সাহসও হলো না। কিছু বলা যায় না। দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয়, তাহলেও কিছু করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে, তাহলেও কাক চেলে জানতে পারবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন ক্ষেপে উঠে আধমরা করে দেয়। একবারও ভাবে না আমরা নিমিত্তি মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম, সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? কি চাই বলুন না কর্তা। চেয়ে দেখলাম গোটা কয়েক জার আছে, তবে সবকটাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, গুড় আছে। আর কিছু আছে? দুধ কিংবা কলা? আগে না, ওসব এখানে পাবেন না। আমি নিরুপায় হয়ে গুড় আর মুড়ি নিয়েই
কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম। দু এক গাল মুখে দিয়ে বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত 1 সপ্তাহের বাসি, আর গুড়টাও খুব একটা মিষ্টি নয়। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞেস করলাম, এখানে রাতটা কাটাবার জায়গা হবে? দোকান ঘরের একপাশে হাত পা মুড়ে পড়ে থাকবো। এই না মশাই, থাকার জায়গা টায়গা হবে না। ছেলেপুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধ্যা হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়? এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটার পথ? কলকাতা যাবার সেই গাড়ি 10টা 30-এ, সেটা অনায়াসেই পেয়ে যাবেন। বুঝতে পারলাম এই গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যি তো, কতটার পথ! যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা সময় লাগলেও হাতে অনেক সময় থাকবে। চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে, গাছপালার জন্য আরো ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ সরল বলে মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরে অন্ধকার ঘন হলো। ঝোপের ফাঁক থেকে শেয়াল ডেকে উঠল। শেয়ালকে ভয় নেই, শেয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো? হিংস্র কোনো জানোয়ার থাকলে খুব খারাপ হবে। প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল, বাঁশের সেতু বরাবর। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয় পথ হারিয়েছি। কিন্তু এখন কি উপায়? কে আছো? আমি পথ হারিয়েছি, আমাকে সাহায্য করো। 1 বার, 2 বার, 3 বার। চিৎকারে কোনো ফল হলো না। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এ জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে, নইলে রাত বাড়বে। জায়গাটা মোটেও নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালার যেন আর শেষ নেই। যত এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে, তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। ভালো করে চেয়ে দেখলাম কোথাও যদি গ্রামের নিশানা কিংবা কোনো আলো চোখে পড়ে। হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো, বলহরি, বলহরি, হরি বল, হরি বল। সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম, নির্জন প্রান্তরে আমি একা নই, আরো লোক আছে। এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম, অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত। একপাশে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই লাশ বাহিরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বয়ে নিয়ে চলেছে। শুনুন। তারা কেউ থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল। আর 4 জনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না। সমস্ত শরীর অজানা এক আতঙ্কে শিউরে উঠল। 4 জন লোকেরই ঠিক একরকম চেহারা, এক ধরনের রক্তিম চোখ,
আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তারা পাশ কাটিয়ে এগিয়ে গেল। লক্ষ্যই করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফোরণ। আবার সেই চিৎকার, বলহরি বলহরি হরি বল। এবারে যেন একেবারে কানের পাশে। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে এই ব্যাপারের জট ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছাতে হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। মনে মনে ভাবলাম, অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। তার আগে বিদ্যুতের আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখতে পেলাম, এবার আরো স্পষ্ট, আরো নিকটে। লাশটি সামনে রেখে চারজন পাশাপাশি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। হুবহু এক চেহারা। চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হেসে উঠল। হা 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 হা। শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে। নিঃসন্দেহ হলাম, এই হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না। অশরীরী আত্মার বীভৎস হাসি। আমরা কাঠের ব্যবস্থা করে আসি। আপনারা সবাই যাবেন? আমরা যেখানেই যাই একসঙ্গেই যাই। বৃষ্টি থেমে গেছে। মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে লাশের আগাগোড়া ঢাকা। আচমকা দমকা হাওয়ায় লাশের আবরণ সরে গেল। একেবারে এক মুখ, কোথাও কোনো প্রভেদ নেই। এও কি সম্ভব? লাশ আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে হৃদস্পন্দন দ্রুততর হলো। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। লাশ চোখ খুলল। রক্তিম দুটো চোখ। প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। ঠিকই ভেবেছ, আমরা পাঁচজন একই লোক। কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না। দেহের সঙ্গতি হবে না, তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো, দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারদিকে চেয়ে দেখলাম চালাঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। এই জায়গার নাম কি? এটাকে বলে পাঁচমুন্ডির আসর। পাঁচমুন্ডির আসর? আমি চমকে উঠলাম। হ্যাঁ গো কর্তা, একরকম 5 জন তেনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। আপনি কিভাবে যে বেঁচে গেলেন! আমি সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। এই কাহিনী
অনেককে বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাইগা থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে পাঁচমন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। আমাকে যদি এক থলি আকবরী মোহর কেউ দেয়, তবুও আমি ও পথে আর জীবনে যাব না।